আচ্ছা, সবাই দেখুন। আমরা গত ক্লাসে এই যে স্টাইল ট্যাবটা শেষ করেছিলাম আর সেলস ট্যাবটা শেষ করেছি। আজকে আমরা এডিটিং ট্যাব দেখবো আর হচ্ছে ইনসার্ট। আমাদের মূল কাজ হচ্ছে ইনসার্টের, বাট আমাদের হোমের কিছু কাজ বাকি ছিল, সেটা আমরা এখন দেখব। হোমের মধ্যে আমাদের প্রথমে এখানে অপশন আছে অটোসাম। অটোসামের আমরা যখন ড্রপ ডাউনে ক্লিক করব, ড্রপ ডাউনে ক্লিক করার পরে আমার এখানে আরো কিছু অপশন আসছে। সাম, এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স আর হচ্ছে মিন। ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাইজ আর মিন হচ্ছে মিনিমাইজ। তো আমরা এটার একটা টোটাল বের করব। এখানে সাম, যেটা সাম মানে হচ্ছে যোগফল। তো আমরা যোগফলের সূত্র লিখবো। ফার্স্টে আমরা ইকুয়াল দিব। এক্সেল এর মধ্যে আমাদের নিয়ম হচ্ছে যে কোনো কিছু সূত্র বের করার জন্য ফার্স্টে ইকুয়াল দিতে হয়। ব্যাক স্পেসের বাম পাশে দেখবেন সমান সমান বাটনটা আছে। তো আমরা এখানে ফার্স্টে যেহেতু আমরা যোগফলটা বের করব, সেহেতু আমাদের সামের সূত্র ইউজ করতে হবে। এস ইউ এম, সাম। সাম লেখার পর আমরা ফার্স্ট ব্রেকেট দিব। দেওয়ার পরে এই যে বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, এই চারটা সাবজেক্টকে আমি একসাথে ক্লিক করে সিলেক্ট করব টান দিয়ে। দেখেন চারটা সাবজেক্ট কি হলো, সিলেক্ট হয়ে গেল। এখন আমি লাস্টে দিয়ে আবার ব্রেকেটটাকে ক্লোজ করব, ক্লোজ করে এন্টার প্রেস করব। তাহলে আমার এই যে চারটা সাবজেক্ট, চারটা সাবজেক্টের মোট যোগফলটা চলে আসবে। এটা কি বুঝতে পেরেছেন আপনারা? জি ম্যাম, জি। জি মিস। জি ম্যাম। এটা আমরা সূত্র দিয়েও বের করতে পারবো। আরেকটা হচ্ছে আমরা যদি এই চারটা ঘরকে একসাথে সিলেকশন করি, সিলেকশন করে অটো সামে ডাবল ক্লিক করি বা একটা ক্লিক করি, দেখেন আমার অ্যান্সারটা চলে আসছে। তো আমরা সূত্র দিয়েও লিখতে পারি, আবার এভাবে সিলেক্ট করে জাস্ট অটো সামে ক্লিক করলে অ্যান্সার চলে আসবে। তারপর হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ হচ্ছে গড়। এই যে এই রেজাল্ট, এই রেজাল্টের উপরে একটা গড় সংখ্যা আমরা বের করব। এটা আমরা বের করার জন্য ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে অ্যাভারেজ লিখবো, এ ভি ই আর এ জি ই। অ্যাভারেজ বানানে কিন্তু ভুল লিখলে হবে না, সঠিক বানানটা লিখতে হবে। অ্যাভারেজ লেখার পর আমরা ফার্স্ট ব্রেকেট দিব। দেওয়ার পরে এই যে বাংলা, ইংলিশ, ম্যাথ, এই চারটাকে একসাথে সিলেকশন করে ব্রেকেট ক্লোজ, এন্টার। তাহলে এটারও একটা ঘর সংখ্যা বের হয়ে আসবে। যার যত রেজাল্ট, যার যত রেজাল্ট, রেজাল্ট অনুযায়ী একটা ঘর সংখ্যা কিন্তু চলে আসছে। আচ্ছা, এবার আমরা দেখব কাউন্ট। এই যে কাউন্টটা যে আমরা দেখলাম, মানে এই এভারেজটা দেখলাম, সেম এভারেজটাকেও যদি আমি এই যে বাকি ফার্স্টে আমরা ইকুয়াল দি, সরি ইকুয়াল না, কন্ট্রোল জেড দেন। না, এভারেজ, এভারেজ যদি আমরা নর্মালি ক্লিক করি তাহলে আমাদের টোটালটা সহ কাউন্ট হয়ে যাবে, কিন্তু আমরা তো টোটালটা সহ কাউন্ট করব না। আমরা ইকুয়াল দিব। আচ্ছা, যদি এখানে টোটালের ঘরটা না থাকতো, না থাকলে যদি আমরা এভারেজে যে ডাবল ক্লিক করতাম বা এভারেজে ক্লিক করতাম, তাহলে অ্যান্সারটা চলে আসতো। এখন আমাদের মাঝখানে যেহেতু আমরা টোটালটা বের করেছি, যার কারণে আমাদের সূত্র দিয়েই করতে হবে। আর নয়তো অটো সামের মতো যদি আমরা এভারেজে ক্লিক করি তাহলে আমাদের এভারেজ ঘর মানটাও বের হয়ে যাবে। এখন দেখি আমরা কাউন্ট ইকুয়াল, কাউন্টটা হচ্ছে আমি যে কয়টা সংখ্যা লিখছি বা কয়জন পরীক্ষা দিছে, এটাকে আমরা সূত্রের মাধ্যমে কাউন্ট করতে পারবো। ফার্স্টে আমরা ইকুয়াল দিব, দিয়ে আমরা কাউন্ট লিখব। কাউন্ট লেখার পরে ফার্স্ট ব্রেকেট দিব, দেওয়ার পরে বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, এগুলোকে কাউন্ট করে ব্রেকেট ক্লোজ, এন্টার। এখন একটু খেয়াল করুন, আমার এখানে কোনোটা 4 4 আসছে, কোনোটা 3 আসছে। কারণ কি, এই যে এখানে মাঝখানে মাঝখানে দুই একজন এক্সাম দেয়নি, যারা যারা এক্সাম দেয়নি তাদের সংখ্যাগুলো কিন্তু কাউন্ট হয় নাই। সাবজেক্টগুলো কাউন্ট না হওয়ার কারণে আপনার সাবজেক্ট হচ্ছে 4টা, কিন্তু দুইজন পরীক্ষা দিছে 3টা, এই জন্য আমাদের এখানে দুই জায়গায় 3 চলে আসছে। এবার দেখবো আমরা ম্যাক্স আর হচ্ছে মিন। ম্যাক্স মানে হচ্ছে
আমাদের আহ, দেখা যায় স্কুল কলেজে অনেক অনেক স্টুডেন্ট থাকে, অনেক স্টুডেন্টদের মধ্যে আমরা দেখতে চাই যে সব থেকে কোন মানে কে বেশি সংখ্যা পাইছে, বেশি সংখ্যায় পাস করছে, সেটা যদি আমরা দেখতে চাই, ইকুয়াল দিব, দিয়ে ম্যাক্স লিখবো, ফার্স্ট ব্রেকেট দিব, বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি চারটাকে সিলেকশন করে ব্রেকেট ক্লোজ, এন্টার। তার মানে এই যে এই ঘরটা, এই যে এই রোটা, যে এই রো এর মধ্যে সব থেকে বেশি হচ্ছে 95 মার্ক। আমরা যদি এটাকে টেনে দেই, তাহলে পরবর্তী ঘরের হাইস্ট নাম্বার গুলা এখানে চলে আসবে। ম্যাক্স মানে হচ্ছে হাইস্ট নাম্বার গুলা, আর মিন মানে হচ্ছে লোয়েস্ট নাম্বার গুলা। ইকুয়াল দিয়ে আমরা যদি এখানে মিন দিই, ফার্স্ট ব্রেকেট, বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি এগুলোকে সিলেকশন করে ব্রেকেট ক্লোজ, এন্টার। এটা হচ্ছে সব থেকে লো নাম্বার কে পাইছে, লো নাম্বার গুলো এখানে চলে আসছে। বুঝতে পেরেছেন? জি ম্যাডাম, ওই যে মানে ব্র্যাকেট ক্লোজের আগে কি সিলেক্ট করতে হবে না সবগুলো? জি জি, জাস্ট আমরা ইকুয়াল দিব এইভাবে, ইকুয়াল দিয়ে যদি আমরা কাউন্ট বের করি, একটু আবার একটু মিউট হন। আপু, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আবার একটু ফরম্যাটে যান। আচ্ছা, আমরা হ্যাঁ হ্যাঁ, এখানে কাউন্ট আর কাউন্ট ইফ একটা দুইটাই আছে, আসলে কাউন্ট আর কাউন্ট ইফ এর মধ্যে আসলে ডিফারেন্সটা কি, কোনটা কখন ব্যবহার করব? জি বলুন। আমরা তো কাউন্ট বের করলাম, হ্যাঁ, এখানে কিন্তু কাউন্ট ইফ একটা ফরম্যাট আছে। হ্যাঁ, দুইটাই কোথায়? আছে, একটা কাউন্ট ওই যে ফর্মুলাতেই। এখানে সাম, এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স আর হচ্ছে মিন। আচ্ছা, এখানে আছে ভিতরে সম্ভবত একটা দিলে কাউন্ট ইফ একটা আছে। আচ্ছা, যখন যখন আসবেন তাহলে তখন এটা আমরা করবো না, প্রশ্নটা করবো না, কাউন্ট আর কাউন্ট ইফ এর মধ্যে আসলে ডিফারেন্সটা কি আচ্ছা ঠিক আছে, এখানে তো নাই, থাকলে দেখিয়ে দিতাম। এখানে। আচ্ছা ঠিক আছে, সামনে আছে বুঝলে। আচ্ছা, এবার আমরা ফিলে যাব। ফিলের মধ্যে আমাদের এখানে অপশন হচ্ছে, যেমন এই যে আমার এখানে ঘরটা ফাঁকা, আমি একটু জুম করি। এই যে আমাদের একটা ঘর কিন্তু ফাঁকা, আমি চাচ্ছি এই 40 নাম্বার লেখাটা এই ঘরে চলে আসুক, বা 70 লেখাটা এখানে চলে আসুক, বা 230 লেখাটা সেম এখানে চলে আসুক। তা আমি চাইলে এটা নিজের হাতে ওইভাবে লিখে দিতে পারবো, কিন্তু আমি লিখতে চাচ্ছি না। আমি চাচ্ছি এখানে আমরা একটা ক্লিক করব, ক্লিক করলে যেন অটোমেটিকলি চলে আসে। তো আমরা এখানে মাউস পয়েন্ট একটা ক্লিক করব, ক্লিক করে ফিলে যাব। ফিলে যাওয়ার পরে যে আমাদের এখানে চারটা অপশন আছে, একটা হচ্ছে ডাউন, রাইট, আপ, লেফট। ডাউন দিলে আমার উপরের লেখাটা নিচে চলে আসবে, রাইট দিলে ডান সাইডের লেখাটা চলে আসবে, লেফট দিলে বাম সাইডের লেখাটা চলে আসবে, আপ দিলে নিচের লেখাটা উপরে চলে আসবে। আমরা একটু ডাউন দিয়ে দেখি, এই যে দেখেন 40টা এখানে চলে আসছে। তারপর এখানে যদি আমি রাইট দেই, তাহলে রাইট সাইডের লেখাটা এখানে চলে আসবে। যদি আপ দেই, তাহলে নিচের লেখাটা উপরে চলে আসছে। তারপরে আমাদের এখানে লেফট আছে, এই যে লেফটের লেখাটা আমাদের এখানে চলে আসলো। তার মানে আমাদের কোনো খালি ঘর থেকে আমরা যদি, আমি চাচ্ছি না লিখতে, না মানে না লিখে যদি আমরা এইভাবে ফিল থেকে ডাউন, রাইট, আপ, লেফট দিয়ে আমরা এই ঘরে লেখা আনতে পারবো। দেখেন আমি যখন এই যে এই লেখাটা এখানে চলে আনছি, তারপর আমার টোটালটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ এই সবগুলা এখানে যোগ হয়ে আমার এখানে 460 মার্ক কিন্তু চলে আসছে। তো এভাবে আপনারা যে কোনো ঘর খালি থাকলে বা এক ঘরে লিখে আরেক ঘরে চাইলে আপনারা এভাবে নিজেরাও লিখে নিতে পারবেন, চাইলে আবার এভাবেও কাস্টমাইজ করে নিতে পারবেন। আপু, আমার একটা কোশ্চেন ছিল। জি। আপনি তো ধরেন আপ মানে আপ ডাউন রাইট লেফট দিয়ে এই সংখ্যাটা করতেছেন, কিন্তু আমি যদি ধরেন লেফটেরও লেফট বা আপেরও আপ থেকে আনতে চাই, তখন ওইটা কিভাবে আনবো? লাইক এটা তো K12 এর মানে বক্স সেল আর কি, কিন্তু আমি যদি H9 এর সেল থেকে এই সংখ্যাটা বসাতে চাই, তখন কি করব? ওটা কপি করে আনতে হবে আপু, কপি ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, কপি বুঝতে করে পারছি। আনতে হবে, আর নয়তো পেস্ট করে দিয়ে দিতে হবে। আচ্ছা।
আচ্ছা, তারপর আসি ক্লিয়ারে। ক্লিয়ার দিয়ে আমি এখানে মানে যদি আমি এটাকে সিলেকশন করে যদি ক্লিয়ারে ক্লিক করি তাহলে সবগুলা চলে যাবে। এখানে আমাদের ক্লিয়ার ফরম্যাট আছে, ক্লিয়ার ফরম্যাট দিয়ে আমি যত জায়গায় ফরম্যাট ইউজ করছি সবকিছু চলে যাবে। যেমন এই যে আমি লেখাটাকে অ্যালাইনমেন্ট করে মাঝখানে মাঝখানে নিছি, ঘর বড় ছোট করছি, এখানে যে ফরম্যাটগুলা ইউজ করছি একটু খেয়াল করুন, সবগুলা চলে গেছে। মানে যে আমি ফরম্যাটটা দিছি ফরম্যাটটা চলে গেছে। তারপর এখানে আছে ক্লিয়ার কন্টেন্ট। এই যে ক্লিয়ার কন্টেন্ট মানে আমি যেটা কন্টেন্ট তৈরি করছি কন্টেন্টটাও চলে গেছে। এভাবে আপনারা ক্লিয়ার মানে ক্লিয়ার দিয়ে হচ্ছে মূলত আপনি সবকিছু মুছতে পারবেন। আমি যদি এখানে কমেন্ট ইউজ করতাম তাহলে আমরা ক্লিয়ার কমেন্ট দিয়ে কমেন্টটাকেও মুছে ফেলতে পারতাম। হাইপার লিঙ্ক আছে, হাইপার লিঙ্ক আর কমেন্ট আমি এখানে অ্যাড করি নাই, আমরা এগুলো সামনে দেখব। তো এগুলো যদি আমার থাকতো এগুলাকেও আমি ক্লিয়ার কমেন্ট বা ক্লিয়ার হাইপার লিঙ্ক দিয়ে ক্লিয়ার করে দিতে পারতাম। আচ্ছা, এবার আসি আমরা শর্ট অ্যান্ড ফিল্টারে যাব। শর্ট অ্যান্ড ফিল্টারেরটা হচ্ছে যেমন এখানে আমাদের নাম দেখেন, প্রথমে এ এস তারপর আর এম, মানে উল্টাপাল্টা একটা সিরিয়াল বাই সিরিয়াল নাম নাই। যেমন আমরা ফোনে দেখি কি আমাদের ফোন নাম্বারগুলো একদম সিরিয়ালে থাকে, যেমন এ দিয়ে ফার্স্টে নাম, তারপর বি দিয়ে, সি দিয়ে, ডি দিয়ে, মানে এইভাবে এ থেকে জেড পর্যন্ত সিরিয়াল মেনটেন করে নামগুলো থাকে। তো আমাদের এখানে কিন্তু সিরিয়াল মেনটেন নাই। আমি যদি এই নামগুলাকে সিরিয়াল মেনটেন করতে চাই তাহলে এভাবে সিলেকশন করব। এই নামের সাথে সাথে তো আমাদের সবগুলো ঘরের সংখ্যাও চেঞ্জ হবে, যার কারণে আমার সবটা পুরোটা কি করতে হবে, একসাথে সিলেক্ট করতে হবে। করার পরে শর্ট অ্যান্ড ফিল্টারে যেতে হবে। শর্ট অ্যান্ড ফিল্টার আমাদের এখানে আছে শর্ট এ টু জেড। শর্ট এ টু জেড মানে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত যে নামগুলা সিরিয়ালে আসবে। তো আমি এখানে শর্ট এ টু জেড এ ক্লিক করব। দেখেন ফার্স্টে যে এ দিয়ে নামগুলো আসছে, তারপর জে, তারপর এম, মানে আমাদের এখানে সিরিয়াল বাই সিরিয়াল নামগুলা মেনটেন হয়ে চলে আসছে। নামের পাশাপাশি আমাদের এগুলোর সংখ্যা কিন্তু চেঞ্জ হয়েছে। তারপর এখানে আছে শর্ট জেড টু এ, এটা হচ্ছে উল্টা হবে, মানে জেড থেকে নিচের দিকে আসবে। যেমন হচ্ছে 100 থেকে 99, 98, 97 এরকম করে বেশি থেকে নিচের দিকে নামবে। যখন আমি জেড টু এ দিলাম দেখেন আমার প্রথমে এস চলে আসলো, তারপর একদম সবার লাস্টে এ চলে গেল। আর হচ্ছে আমাদের এখানে আছে কাস্টম শর্ট। কাস্টম শর্ট থেকে আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। যেমন আমরা এখান থেকে অ্যাড লেভেল থেকে লেভেল অ্যাড করতে পারবো, মানে কারো নাম এখানে অ্যাড করতে পারবো, ডিলেট লেভেল দিতে পারবো, কপি লেভেল নিতে পারবো। তারপর এর মধ্যে এখানে অপশন আছে। অপশন এখানে আছে শর্ট টপ টু বটম, শর্ট লেফট টু রাইট। এখান থেকে এগুলা ইউজ করতে পারবো। এখান থেকে হচ্ছে আপনি যদি কাস্টমাইজ করে আপনি সবকিছু চেঞ্জ করতে যাচ্ছেন না, আপনি যে কোনো একটা ঘর মানে যে কোনো একটা কলাম বা যে কোনো একটা রো চেঞ্জ করতে যাচ্ছেন, তখন এভাবে সিলেকশন করে শর্ট অ্যান্ড ফিল্টার থেকে কাস্টম ফিল্টার থেকে আপনার এখান থেকে যেই ঘরগুলা এখানে আমাদের যেইগুলা ঘর লিখছি, যেমন স্টুডেন্ট নেম, বাংলা, ইংলিশ, ম্যাথ, যেমন মিন পর্যন্ত যতগুলো আমি ঘরের কলামের নাম দিছি সবগুলা কিন্তু এখানে চলে আসছে। এখন আপনি যদি চান আপনার মিন যে মিনিটের যেইটা সেটাকে চেঞ্জ করবেন, এটাকে সিলেকশন করবেন। এখানে ভ্যালুস আছে, এখান থেকে আমরা ফিল কালারটাকে দিতে পারবো, ফন্ট কালার চেঞ্জ করতে পারবো, সেল আইকনও দিতে পারবো। তো আমি যদি এখানে সেল কালার দেই, দেওয়ার পর এখান থেকে কালার চুজ, কালার তো দেখাচ্ছে না। আচ্ছা, আমরা কালার চেঞ্জ না করি, আমরা ফন্ট কালার আছে,
আচ্ছা, ফন্ট কালার অটোমেটিক দিয়ে দিবে। এখানে অন টপ আছে, অন বটম আছে। আপনি প্রথম থেকে টপেও দিতে পারেন, আবার নিচে থেকেও সংখ্যা দিতে পারবেন। যেমন আমরা এই কাজগুলো করেছিলাম ইসের মধ্যে, স্টাইলের মধ্যে, কন্ডিশনাল ফরম্যাটিং থেকে। আমরা যেমন টপ, অন টপ, টপ হচ্ছে যে যারা 10%-এর ভিতরে বা 100%-এর ভিতরে আছে তাদের টপ ভাবে যে প্রথম যে সংখ্যাগুলো এইগুলো আসবে, আর বটম মানে নিচে থেকে আসবে। তো মূলত এই কাজগুলো আমরা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে যে কাজগুলো করলাম এটা আমরা এখান থেকেও করতে পারবো। কিন্তু আমাদের হচ্ছে এক্সেল এর নিয়ম হচ্ছে যে প্রথম থেকে আমরা যখন এই যে এ টু জেড দিই না, কোনো লিস্ট করার পরে যে কোনো নাম্বারিং এর ক্ষেত্রে, যেমন আমি যদি এখানে 10 লিখি, 5 3 2 1, যেমন এই যে নাম্বারিং গুলা যে লিখলাম এগুলা কিন্তু আমি সিরিয়াল মেনটেন করি নাই। এখন যদি আমি সিলেক্ট করে শর্ট ফিল্টার থেকে শর্ট, স্মল এন্ড লার্জেস্ট দিয়ে দেই, এখান থেকে কাজ করতেছে না। আচ্ছা, আমাদের শর্ট এন্ড ফিল্টার এটা যে এটা শুধু এখানে লেখার ক্ষেত্রে আমরা যদি ওইটা চেঞ্জ করতে চাই তখন আমাদের ডাটা থেকে করতে হবে। ডাটা থেকে যে টু জেড এ ক্লিক করলে তখন ঠিক হয়ে যাবে। যেটা আমরা ডাটাতে দেখব। এখন আমাদের হোমের মধ্যে এই যে আমাদের লেখাগুলা আমরা চাইলে সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করতে পারবো। এখানে তারপর আমাদের অপশন আছে ফিল্টার। ফিল্টারটাকে যদি আমি অন করি, অন করার জন্য সিলেকশন করে নিতে হবে। ফিল্টারটা অন করার পরে একটু দেখুন আমাদের এই যে নামের পাশে একটা একটা করে ড্রপ ডাউন চলে আসছে। এই ড্রপ ডাউন দিয়ে আমরা কি করব, কোনো কিছুকে সার্চ করতে পারবো। যেমন আমি যদি এই ড্রপ ডাউনে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের একটা সার্চ অপশন আসছে, প্লাস হচ্ছে আমরা যে এখান থেকে শর্ট এ টু জেড করছি, জেড টু এ করছি, আমরা এখান থেকে কাজ করতে পারবো। আবার এখান থেকে আমরা সার্চ করতে পারবো। যেমন হচ্ছে আপনি কোনো একটা ডাটা সার্চ করবেন, কোন একটা সিম কোম্পানিতে জব করেন। এখন আপনাকে কেউ ফোন দিল, ফোন দিয়ে বললো যে আমার আমার নাম এমুক, বা আমার ভোটার আইডি কার্ড নাম এত, আমার সিমে এমুক এমন সমস্যা হয়েছে, বা আপনি যদি তার কোনো ডিটেলস চেক করতে চান তখন তো আপনি একটা একটা করে সার্চ দিয়ে দিয়ে করা সম্ভব না। তখন আপনার এই যে এই ফিল্টারটা আপনাদের অবশ্যই কাজে লাগবে। এই ফিল্টারটা দিয়ে আপনি সার্চ করতে পারবেন। যেমন এখানে অনেকগুলা নাম, এখন কেউ বললো যে আমার শফিক বা রুবায়েত নামটা দরকার, মানে রুবায়েতের যে ডিটেলস গুলা, রুবায়েতের ডিটেলসটা দরকার। তখন আমরা এখানে ক্লিক করে সার্চে যাব। সার্চে যে এখানে যদি আমি রুবায়েত লিখে দিই, রুবায়েত লিখে ওকে দিয়ে দিই, তাহলে দেখেন এই যে এখানে শুধু রুবায়েতের যে ঠিক মানে ডিটেলসটা, শুধু রুবায়েতের ডিটেলসটা আছে, আর বাকিগুলা সব কিন্তু চলে গেছে। এখানে তো আমি অল্প কিছু লেখা লিখছি, কিন্তু আপনি যদি অনেকগুলা লেখা লিখেন, অনেকগুলা নামের লিস্ট করেন, তখন এইভাবে সার্চ দিয়ে বের করতে পারবেন। আচ্ছা, তারপর এখন আমি যদি আবার বাকিগুলা আনতে চাই তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করে ক্লিয়ার ফিল্টার স্টুডেন্ট নেমও দিতে পারি, চাইলে সিলেক্ট অলও দিতে পারবো। ক্লিয়ার ফিল্টার দিলেও চলে আসবে। আবার যদি আমরা এখান থেকে সিলেক্ট অলও দিয়ে ওকে দিই তাহলে বাকিগুলো চলে আসবে। তো এইভাবে আমরা ক্লিয়ারও দিতে পারবো, আবার ইয়ে দিতে পারবো। আয়ান রাত, আপনি কিছু বলবেন? আর এমডি রুবেল মি, আপনি একটু ক্যামেরাটা অফ করেন। আমাদের যখন সার্চ করা শেষ হয়ে যাবে তখন আমরা এই ফিল্টারটাকে আবার অফ করে দিব। ফিল্টারে টেক্সট শর্ট এন্ড ফিল্টারে যাব, দেন ফিল্টারটা ক্লিক করে দিলেই অফ হয়ে যাবে। আমাদের এই যে ডাটার মধ্যে আমাদের এখানে ফিল্টারের কাজ আছে, তখন আমরা আরো ডিটেলসে এটার ব্যাপারে জানতে পারবো। এবার আসি আমরা ফাইন্ডের কাজে। আমরা ওয়ার্ডে শিখেছিলাম কিভাবে নাম সার্চ করতে হয়, ফাইন্ড থেকেও আমরা সার্চ করতে পারবো। ফাইন্ড এন্ড রিপ্লেসের ভিতরে আমাদের এখানে আছে ফাইন্ড। ফাইন্ড থেকে আপনি যার নাম বা যে কোনো সংখ্যা লিখে সার্চ করলে ওটা চলে আসবে। যেমন আমি এখানে যদি জব্বার লিখি, জব্বার লেখার পরে ফাইন্ড নেক্সট দিলে এই যে এখানে জব্বার দেখাচ্ছে। আবার যদি ফাইন্ড নেক্সট দেই তাহলে আর আসতেছে না, কারণ আমার এখানে জব্বার নাম একটাই। তো এভাবে আমরা সার্চ করতে পারবো। আবার আমি যদি এখানে সিলেকশন করে আমি স্টুডেন্ট নেমের জায়গায় আমি চাচ্ছি ক্লায়েন্ট নেম দিতে,
তখনও আমরা এইভাবে দিতে পারবো। যেমন ফাইন্ড সিলেক্ট থেকে রিপ্লেস, আমরা রিপ্লেসের কাজ জানি না, ওয়ার্ডে শিখেছিলাম না যে একটার বদলে আরেকটা বসায় দেওয়া। যেমন স্টুডেন্ট নেমের জায়গায় আমি চাচ্ছি এখানে ক্লায়েন্ট নেম লিখতে, তাহলে রিপ্লেসে যাব, রিপ্লেসে যে ফাইন্ড হোয়াটের জায়গায় আমি এখানে ক্লায়েন্ট নেম লিখবো, সরি স্টুডেন্ট নেম লিখবো। স্টুডেন্ট নেম রিপ্লেস উইথ এর জায়গায় আমি এখানে ক্লায়েন্ট নেম দিলাম। ফাইন্ড আর ফিল্টারের কাজ কি একই নাকি? না না, ফাইন্ড আর ফিল্টারের কাছে এক না। তাহলে পার্থক্য কোথায়? ফিল্টারটা হচ্ছে ফাইন্ড আমাদের সব জায়গায় ইউজ হয় না, কিন্তু ফিল্টারের আমাদের আরো অনেক কাজ আছে। সেটা তো আমি বললাম যে আমরা যখন ডাটাতে কাজ করব তখন আমি ফিল্টারটা আরো ভালো করে এটা ডিটেলসে বুঝাবো। আচ্ছা, আমি এখানে রিপ্লেস করতেছি, ফাইন্ডের এখানে আমি স্টুডেন্ট নেম লিখলাম আর রিপ্লেস উইথ এর জায়গায় ক্লায়েন্ট নেম লিখলাম। এখন যদি আমি ফাইন্ড নেক্সট দেই, এখন আমার এটা শো করতেছে, মানে এখানে স্টুডেন্ট নেম আছে, আমি এখানে ফাইন্ড নেক্সট দিয়ে দিলে আমার এখানে ক্লায়েন্ট নেম ফাইন্ড নেক্সট ক্লিক করে আমরা রিপ্লেস দিব, তাহলে এখানে ক্লায়েন্ট নেম চলে আসবে। দেখেন এখানে স্টুডেন্ট নেমের জায়গায় ক্লায়েন্ট নেম চলে আসছে। এখন আমার যদি আরো কোথাও থাকতো সেখানেও চেঞ্জ হয়ে যেত, আমার ফাইন্ড নেক্সট দিলাম, আমার আর কোথাও নাই, তার মানে আমার সার্চের অপশন শেষ। এখন আমরা এটাকে ক্লোজ দিয়ে দিতে পারবো। চাইলে আমি আরো অন্য কিছু চেঞ্জ করতে পারবো, যেমন এখানে মুভিনের আমি এটাকে সিলেকশন করে রিপ্লেসে যাব, এখানে ফাইন্ড হোয়াটের জায়গায় লিখলাম মুভিন, আর রিপ্লেস উইথে লিখলাম রুবিনা, দেন ফাইন্ড নেক্সট রিপ্লেস। এই যে দেখেন এখানে মুভিনের জায়গায় রুবিনা হয়ে গেল। তো এভাবে আমরা একটা লেখার জায়গায় আরেকটা বসায় দিতে পারবো, মানে রিপ্লেস করতে পারবো। তারপর আমরা যাব হচ্ছে গো টু। আচ্ছা, গো টুতে যখন আমি যাব তখন হচ্ছে, যেমন হচ্ছে আমি এই ঘরে আসি, কিন্তু আমি চাচ্ছি আমার মাউস পয়েন্টারটা এখানে চলে যাক। তো আমি এখানে যে আমি যদি ফাইন্ড রিপ্লেস থেকে গো টু দেই, গো টু দেওয়ার পরে আমার এখানে রেফারেন্স যাচ্ছে। রেফারেন্স মানে হচ্ছে আপনি কত নাম্বার ঘরে যেতে যাচ্ছেন সেটা আপনার এখানে লিখতে হবে। যেমন আমি যদি এখানে যেতে চাই ক্লায়েন্ট নেমের ঘরে, ওইটা আমার সি নাম্বার কলাম হবে আর 8 নাম্বার রো হবে। তো আমি যদি এখানে সি না সরি জি, এখানে যদি আমি G8 লিখে দিয়ে ওকে দিই, তাহলে দেখেন আমার কার্সরটা এখানে চলে আসছে, মানে এই ঘরটা সিলেকশন হয়ে গেছে। খেয়াল করছেন এটা? জি। আপু একটু এখানে আরেকবার দেখাবেন? আমি ক্লিক করেও যেতে পারবো। কিছু বললেন? বলছিলাম আরেকটু যদি দেখাইতেন। ও, মানে হচ্ছে আমি এই যে আমি খালি ঘরে আছি, এখন আমি ফাইন্ড রিপ্লেস থেকে যদি গো টু দেই, গো টু দিয়ে আপনি কত নাম্বার ঘরে যেতে যাচ্ছেন ওইটা আপনার রেফারেন্সে লিখতে হবে। যেমন আমি এখানে এই মিনের ঘরে যেতে যাচ্ছি, তাহলে মিনের ঘরটা হচ্ছে পি নাম্বার কলাম আর রো হচ্ছে 8 নাম্বার রো, তাহলে এখানে আমি পি আর 8 লিখে দিতে হবে। ওকে, দেখেন এই যে আমার কার্সরটা কিন্তু এখানে ছিল, কিন্তু এখানে চলে গেছে। এরপর আসি আমরা গো টু স্পেশাল থেকে আপনি কি করতে পারবেন, যেটাকে সিলেকশন করবেন সেখানে যেতে পারবেন। যেমন আপনি এখানে ব্ল্যাঙ্কে, আমার এখানে কমেন্ট নাই, কন্টেন্টস তো আমাদের সিলেক্ট করাই, ফর্মুলা তো সিলেক্ট করা। আমি যদি ব্ল্যাঙ্ক মানে আমার কোন ঘরগুলা ব্ল্যাঙ্ক আছে ব্ল্যাঙ্কে যেতে চাই, ক্লিক করব, ক্লিক করে ওকে দিলে আমার যে ব্ল্যাঙ্ক ঘরগুলা এখানে চলে যাবে। এই যে দেখেন আমার এই ঘরটা ব্ল্যাঙ্ক ছিল, এটা আমার এখানে শো করে দিছে। তো আমাদের ব্ল্যাঙ্ক ঘরগুলাতে আমরা এভাবে যেতে পারবো। মূলত আমাদের এই কাজগুলো দেখাচ্ছে, এগুলো আমরা ক্লিক করে করেও যেতে পারি বা ক্লিক করে চেঞ্জ করতে পারি, অতটা আমাদের এগুলা ইউজফুল না। তারপর এখানে ফর্মুলাস, আপনার যেই ঘরে ফর্মুলা ইউজ করা হয়েছে ওই ঘরগুলা সিলেকশন হয়ে গেছে কিন্তু। তারপর এখানে আছে কমেন্ট, আমার কোনো কমেন্ট নাই, সেজন্য এই যে নো সেল উই আর ফাউন্ড। আপু জি জি, আমি তো দেখতে পাচ্তেছি না কিছু। এতক্ষণ দেখতে পাচ্ছিলেন না? না, আমি একটু আগে জয়েন হইলাম। এর আগে তো ক্লাস করছি আমি সবসময়, আমি তো দেখতে পারছি, হঠাৎ করে এখন দেখতে পাচ্ছি। আবার রিজয়েন করেন, হ্যাঁ, আপনি নেটওয়ার্কের সমস্যা। আপনার নেটওয়ার্কের সমস্যা, আপনি একটু বের হয়ে আবার জয়েন করেন।
আচ্ছা ঠিক আছে, তাহলে একটু জয়েন করিন আমাকে। ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে আছে কমেন্ট আছে, কমেন্ট আমরা এখানে কোনো কিছু কমেন্ট ইউজ করি নাই, যার জন্য আসবে না। তারপরে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং আছে, কন্ডিশনাল ফরম্যাটিং এ ইউজ করি নাই। কন্টেন্ট, এই যে এগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট তৈরি করছে, এগুলো চলে আসছে। এগুলা কেন সিলেকশন হয় না বলতে পারবেন? কারণ এখানে আমাদের ফর্মুলা ইউজ করা হয়েছে। আমরা যখন ফর্মুলা দিছি এখান থেকে, তখন শুধু ফর্মুলা গুলা কিন্তু সিলেক্ট হয়েছে, তখন কিন্তু এগুলা সিলেক্ট হয়নি। আবার যখন আমি এখান থেকে কন্টেন্ট দিলাম তখন, সরি, এখান থেকে যখন আমি কন্ডিশনাল ফরম্যাটিং নাকি কোনটা দিছিলাম ভুলেই তো গেছি। হ্যাঁ, এই যে যখন কন্টেন্ট দিছে, কন্টেন্ট দেওয়ার পরে যে বাকি ঘরগুলা সিলেক্ট হয়েছে, যেগুলা ফর্মুলা ইউজ হয়েছে ওইগুলা কিন্তু সিলেক্ট হয় নাই। ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশনের কাজও আমরা করি নাই। সিলেক্ট অবজেক্ট, এখানে আমাদের সিলেক্ট অবজেক্ট আছে আর হচ্ছে সিলেকশন প্যান আছে। সিলেক্ট অবজেক্টটা হচ্ছে আপনার যদি এখানে আমরা কোনো পিকচার বা কোনো শেপ কাউন্ট করি, মানে আনি এখানে, যেমন এই শেপটা আনলাম, আনার পরে এখন আমি ফাইন্ড থেকে সিলেক্ট অবজেক্টে ক্লিক করে জাস্ট কিন্তু এটা সিলেক্ট হচ্ছে। এখন কিন্তু আমার কোনো লেখা সিলেক্ট হচ্ছে না, দেখেন লেখা কি সিলেক্ট হচ্ছে? হচ্ছে না, কিন্তু ছেড়ে দিচ্ছে, কিন্তু আমাদের এই যে শেপটা কিন্তু হচ্ছে। তো সিলেক্ট জি অবজেক্ট ম্যাডাম, আপনার হলো কন্টেন্ট, কন্টেন্ট বলতে কি বোঝায় এটা? আর ডাটা ভ্যালিডেশন এটা বলতে কি বোঝায়, একটু বোঝায় ডাটা দিন। ভ্যালিডেশনের আমরা কাজ করব সামনে। কন্টেন্টটা হচ্ছে আপনি যে এই যে এগুলা লিখেছেন, এটা তো একটা কন্টেন্ট তৈরি করেছেন, মানে কোন একটা কাজ করেছেন, এটাই হচ্ছে একটা কন্টেন্ট তৈরি করেছেন। আর আমাদের এই যে এগুলোর মধ্যে যেহেতু ফর্মুলা ইউজ হয়েছে, মানে আমি সূত্র দিয়ে বের করছি, যার কারণে এগুলা সিলেক্ট হয়নি। আর ডাটা ভ্যালিডেশনের কাজ আমরা এই যে ডাটাতে করব। তারপর এখানে আছে সিলেকশন প্যান। সিলেকশন প্যান দিয়ে আপনি যদি এখানে কোনো শেপ ক্রিয়েট করতেন, শেপ বা পিকচার, যেমন আমি এখান থেকে দুইটা শেপ আনি। আসলে আপু আমি মাত্র জয়েন করলাম, তো আপনি কি এটা কি দেখাচ্ছেন, স্যালারি শিট, রেজাল্ট শিট নাকি? রেজাল্ট শিট তো এগুলা দেখাইছি বলতে কি, আমাদের এই যে এখান থেকে অটোসামের ভিতরে যে অপশনগুলা, এগুলা বের করা দেখাইছি কিভাবে বের করে, আপনি একটু ভিডিওটা দেখে নিবেন। আচ্ছা, একটু দেখি, আমরা যখন এখান থেকে ফাইন্ড এন্ড সিলেক্ট থেকে আমরা যখন সিলেকশন প্যানে যাব, সিলেকশন প্যানে যাওয়ার পরে যে আমাদের এখানে সিলেকশনের একটা অপশন চলে আসছে। এই অপশনের ভিতরে আমি যে তিনটা সিম্বল নিছি, তিনটা সিম্বলের নাম কিন্তু চলে আসছে এখানে, কল আউট, হার্ট, নো সিম্বল। তো আমরা যদি এখান থেকে চোখগুলাকে অফ করে দিই তাহলে কিন্তু এগুলা শো করতেছে না। যেমন এইগুলোকে অফ করে দিলাম, শো করতেছে না। আবার চোখগুলাকে যদি অন করে দেই তাহলে এগুলা চলে আসবে। তো এই সিলেকশন প্যানের মাধ্যমে এগুলাকে আমরা হাইড করে রাখতে পারবো, আবার শো করেও রাখতে পারবো। এবার আসি আমরা ইনসার্টে, আমাদের হোমের কাজ শেষ। ইনসার্টে আসি, ইনসার্টের কাজগুলো একটু দেখি। প্রথমে আছে আমাদের পিভট টেবিল। পিভট টেবিলের মধ্যে আমরা ইনসার্টে যাই, ইনসার্টে দেখেন আমি একটা টেবিল ক্রিয়েট করেছি। এই টেবিলটা আমি পিভট টেবিলে নিতে যাচ্ছি। পিভট টেবিলটা হচ্ছে আপনি একটা ফাইল তৈরি করেছেন, লাইক ফাইলটা অনেক বড়, আমারটা তো একটু ছোট, আমারটা থেকে আরো বড়, ধরেন আপনার এখানে 400-500 মানুষের লিস্ট আছে। আপনি এটাকে শর্টকাটে একটা লিস্ট তৈরি করতে যাচ্ছেন, শর্টকাট আপনি কাউকে এটা সেন্ড করবেন, বা আপনার বসকে আপনি এটা বসের সামনে প্রেজেন্ট করবেন, তখন আপনি এই টেবিলটাকে পিভট টেবিলে কনভার্ট করতে পারবেন। আমি এই ঘরটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি পিভট টেবিলে যাব। যাওয়ার পরে যে আমাদের এখানে অপশন আসছে, যেমন সিলেক্ট টেবিল অর রেঞ্জ, আমার যে টেবিলটা কতটুকু এর পুরো রেঞ্জটা আমার এখানে সিলেকশন হয়ে আসছে। এখান থেকে আমরা নিউ ওয়ার্কশিট নিব, নিউ ওয়ার্কশিটে ক্লিক করে আমরা ওকে দিব। নিউ ওয়ার্কশিট নিলে আমাদের সহজ হবে কাজটা বুঝতে, আর এক্সিস্টিং ওয়ার্কশিট দিলে অনেক কঠিন। তো আমরা সবসময় নিউ ওয়ার্কশিটে যাব, নিউ ওয়ার্কশিটে দিয়ে ওকে দিব। দিলে আমার নতুন একটা ট্যাব কিন্তু চলে আসছে।
এই যে শীট 1 একটা ট্যাব ওপেন হয়ে গেছে। এই শীট 1 এর মধ্যে আমাদের ডান সাইডে একটু খেয়াল করুন, পিভট টেবিল ফিল্ড। পিভট টেবিল ফিল্ডের মধ্যে আমার যে এখানে 4টা অপশন চলে আসছে, নেম, এরিয়া নেম, মান্থ, কোয়ান্টিটি, অ্যামাউন্ট। এই যে আমি শীট এটার মধ্যে আমি যে এইগুলা লিখছি, যে নেম, এরিয়া নেম, মান্থ, কোয়ান্টিটি, অ্যামাউন্ট, সেম এই লেখাগুলাই কিন্তু এই যে পিভট টেবিলের মধ্যে চলে আসছে। প্লাস হচ্ছে আমাদের এখানে 4টা অপশন আসছে, একটা হচ্ছে ফিল্টার, কলাম, রো আর হচ্ছে ভ্যালুস। আমাদের এখানে কিন্তু কোনো কিছু শো করতেছে না, আমরা যখন এখান থেকে যেটা যেই ঘরে নিব ওই ঘর অনুযায়ী শো করবে। আমি একবার দেখাই, দেখালে বুঝবেন। যেমন আমি নেমটা ফিল্টারে রাখলাম, তাহলে এই যে এখানে নেম চলে আসলো, নেম ফিল্টারে না, নেম আমি রোতে রাখবো, নেমটাকে ধরে রোতে ছেড়ে দিব। তাহলে এই যে রো হিসেবে আমার কিন্তু নেমগুলা চলে আসছে, নামগুলা। তারপর যে মান্থ, এরিয়া নেম, এরিয়া নেমটাকে আমি এরিয়া নেমটাকে আমি ফিল্টার হিসেবে ফিল্টারের মধ্যে ছেড়ে দিলাম। আমি একটু ছাড়ি, তারপর আপনাদের বুঝাবো। মান্থ, মান্থটাকে আমরা ফিল্টারে দিলাম। কোয়ান্টিটিটাকে আমরা ভ্যালুসে দিলাম। কোয়ান্টিটি হচ্ছে আমাদের একটা সংখ্যা, অ্যামাউন্ট একটা সংখ্যা, অ্যামাউন্ট আর কোয়ান্টিটি সবসময় আমরা ভ্যালুসে দিব, তাহলে আমাদের এগুলা সুন্দরভাবে আসবে। এইবার একটু বাস এটা খেয়াল করুন, আমাদের এখানে রো লেভেল আছে, রো লেভেলের মধ্যে নাম আছে, এই যে মুবিন, রফিক, রুবায়েত, আমি যে নামগুলা লিখেছিলাম হোমের ইসের মধ্যে ইনসার্টে, এই নামগুলা সেম নামগুলা আমাদের শীট 1 এর ভিতরে চলে আসছে। তারপরে এই যে আমরা এরিয়া নেমের ভিতরে আমরা যে এখানে কি নিলাম, ফিল্টারের মাধ্যমে এরিয়া নেম আর হচ্ছে মান্থ, আমাদের এখানে এরিয়া নেম আর মান্থ কি দেখা যাচ্ছে? এগুলা কি আসছে? আসেনি, এগুলো আমাদের এই যে এখানে আছে। এরিয়া নেমের আমরা যখন ড্রপ ডাউনে ক্লিক করব তখন আমাদের যে এরিয়া নেমগুলো দেখা যাবে, বনশ্রী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রামপুরা। আবার মান্থ, মাসের নাম যদি দেখতে চান তাহলে যে মাসের নামগুলা, মানে এগুলো আপনাদের শর্টকাট ভাবে আসছে। আপনি যদি এগুলাকে রো এর মধ্যে ছেড়ে দেন, যেমন এরিয়া নেমটাকে আপনি রো এর মধ্যে ছেড়ে দিলেন, তাহলে এই যে এরিয়া নেমটা আপনাদের এখানে আসিফ প্লাস হচ্ছে যার যেখানে কাজ করছে কাজের লিস্ট গুলা চলে আসছে। আপনি মান্থটাকেও যদি এখানে এনে ছেড়ে দেন, তাহলে মাসের নামগুলো শো করতেছে। আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা? এই পুরো ব্যাপারটা আবার একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। আমাদের যে এই লিস্টটা আমি একটা পিভট টেবিলে কনভার্ট করব, মানে একটা শর্টকাট টেবিলে কনভার্ট করব। টেবিলটা যেন একটু সাজানো থাকে, একটু ইউনিক লাগে, যেটা আমি আমার বসের কাছে প্রেজেন্ট করলে তার দেখতে সুবিধা হবে। তো এটাকে পিভট টেবিলে কনভার্ট করার জন্য লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিভট টেবিলে যাব। পিভট টেবিলে যাওয়ার পরে আমরা এখান থেকে নিউ ওয়ার্কশিটে যাব, যে ওকে দিব, তাহলে একটা নতুন একটা শীট চলে আসবে। এই যে নতুন একটা শীট ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এই শীটের মধ্যে কোনো লেখা নাই, কারণ আমি এখানে কোনো কিছু লিখি নাই। আচ্ছা, এখানে আমাদের এই যে বাম সাইডে একটা অপশন আসছে, পিভট টেবিল ফিল্ড। পিভট টেবিল ফিল্ডের মধ্যে আমার এখানে নাম, এরিয়া নেম, মান্থ, কোয়ান্টিটি, অ্যামাউন্ট, মানে হচ্ছে আমিও ইনসার্টের মধ্যে এই যে লিস্টটা, এই নামগুলা চলে আসছে। এই নামগুলার যে ভিতরের যে জিনিসগুলা, আমরা যদি এই নামগুলাকে যেখানে নিয়ে ছাড়বো ওই নামগুলা ওখানেই শো করবে। যেমন হচ্ছে নেম, নেমটা হচ্ছে একটা হচ্ছে ফিল্টার, ফিল্টারের মধ্যে রাখলে হবে কি, আমার ওই ড্রপ ডাউনে ক্লিক করে ওই মানে লিস্টগুলা দেখতে হবে। আর আমি যদি রোয়েস এর মধ্যে ছেড়ে দিই তাহলে এটা রো আকারে আসবে। যেমন আমি নামটাকে সিলেক্ট করে রো এর মধ্যে ছাড়লাম, দেখেন এই যে একটা রো এর মধ্যে এগুলো কনভার্ট হয়েছে, দেখছেন? এই যে নামগুলা চলে আসছে। আমি যদি এরিয়া নেমটাকেও টেনে এখানে ছেড়ে দেই, এখানে নামের সাথে সাথে যে যেখানে কাজ করছে নামের জায়গার নামগুলো কিন্তু সাথে চলে আসছে। মান্থ, মান্থটাকেও যদি আমি এখানে সিলেকশন করে ছেড়ে দিই, তাহলে মাসটাও কে কোন মাসে কোথায় কাজ করছে নাম প্লাস হচ্ছে জায়গার নাম সহ এখানে চলে আসছে। আচ্ছা, এরপর আমাদের আছে কোয়ান্টিটি আর অ্যামাউন্ট। কোয়ান্টিটিটাকে মানে আমরা কোনো সংখ্যাকে যদি আমরা শো করতে চাই সেটা আমাদের ভ্যালুস এর মধ্যে ছাড়তে হবে। কোয়ান্টিটিটাকে ছাড়বো ভ্যালুস, অ্যামাউন্টটাকেও ভ্যালুসে ছেড়ে দিব। তাহলে
এখানে আসিফ কোথায় কোথায় কাজ করছে? আসিফ কাজ করছে নারায়ণগঞ্জে, আমি একটু জুম করি। আসিফ কাজ করছে নারায়ণগঞ্জে জানুয়ারি মাসে আর মার্চ মাসে কাজ করছে। শেখ আসিফ কাজ করছে হচ্ছে এই তিনটা মানে এই দুটা যোগ হয়ে আসিফের যে মোট কাজটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। প্লাস হচ্ছে শেখ এই যে 32, যেমন কোনো কিছু একটা সেল করছে, লাইক একটা মানে কম্পিউটার সেল করছে 32টা কম্পিউটার সেল করে সে ওই মাসে জানুয়ারি মাসে আর মার্চ মাসে সে আর্ন করছে 74,000 টাকা, এটা 2 মাস মিলিয়ে। আর আপনি যদি সেপারেশনে দেখতে চান, যেমন জানুয়ারি মাসে 11টা সেল করছে, আর্ন করছে 22,000 টাকা, মার্চ মাসে 21টা সেল করছে, আর্ন করছে 72,000 টাকা, 52,000 টাকা। তো এই দুটা যোগ হয়ে আপনার মোট হচ্ছে 74,000 টাকা, মানে তার এখানে ডিটেলসটা এতটুকুর মধ্যে কিন্তু চলে আসছে। তারপরে আবার মুবিন কাজ করছে কোথায়? বনশ্রী কাজ করছে, সে জুন আগস্ট সেপ্টেম্বর নভেম্বর এই দিনগুলোতে কাজ করে সে এতগুলা সেল করছে, প্লাস এখানে তার এতগুলা অ্যামাউন্ট আসছে। মানে এটা আমরা একটা পিভট টেবিলের মধ্যে দেখতে পারবো। যখন আমি ইনসার্টে এখানে দেখেন, জাস্ট এখানে সেপারেশন করা, আর হচ্ছে এখানে কোয়ান্টিটি দেওয়া, আর প্রত্যেকটা ঘরের অ্যামাউন্ট গুলো আলাদা আলাদা করা। কিন্তু আপনার পিভট টেবিলের মধ্যে কিন্তু তার মাসিক যে একটা আয়, এটা কিন্তু আলাদা করে চলে আসতেছে, দেখতে পাচ্ছেন? জি জি, এবার বুঝতে পারছি। তারপর হচ্ছে এই যে গ্র্যান্ড মানে হচ্ছে এখানে যে যত ইনকাম করছে একদম সবার টোটালটা কিন্তু এখানে চলে আসছে। কত? 40,15,000। কিন্তু আমাদের এখানে ইনসার্টের মধ্যে কিন্তু গ্র্যান্ড টোটালটা নাই, দেখতে পাচ্ছেন? এখানে কি আছে? না, নাই। কিন্তু আমাদের পিভট টেবিলে কনভার্ট করার পরে কিন্তু আপনার এখানে সেপারেশন করে করে সবগুলা টোটালটা কিন্তু দিয়ে দিছে। জি এটাই হচ্ছে জি। আমাদের পিভট টেবিলের সুবিধা। আচ্ছা, আমি একটু বলি, একটু যদি দেন। আসলে পিভট টেবিলটা হলো এই মানে বিশাল, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য এই পিভট টেবিলটা ব্যবহার হয়, আমি শুধু যতটুকু জানি। হুম। বিশেষ করে বড় বড় কোম্পানি যেখানে লাখ লাখ থাকে, ডেটা থাকে, হ্যাঁ, সাপোজ হ্যাঁ। ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অথবা রিজনে, কোন রিজনে যদি ম্যানেজার চায় বা বস চায় যে আমার এই রিজনে কত টাকা সেলস হয়েছে বা ওখানে কয়জন, তখন এই 10 লক্ষ ডেটা থেকে সে এক এক ক্লিকেই এটা বের করে দিতে পারবে যে এই রিজনে কত টাকা সেলস হয়েছে বা কয়জন আছে, হ্যাঁ, অথবা মেল ফিমেল কত, মানে প্রত্যেকটা জিনিস এখানে মানে অল্প ডেটা দিলে আসলে এটা জিনিসটা বোঝা যাচ্ছে না। আমার কাছে মনে হয় ডেটা শিট আছে, আমি কালকে যদি সম্ভব হয় পরের ক্লাসে আমি গ্রুপে দিয়ে দিতে পারবো। এটা বড় একটা ডাটা শিট হইলে মনে হয় জিনিসটা আরো ক্লিয়ার বোঝা যাবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে বললাম তো, এটা বড়, এগুলো হচ্ছে আসলে ভাই অ্যাডভান্স লেভেলের কাজ এটা যেগুলো। অ্যাডভান্স লেভেলের, বেসিক্যালি অবশ্যই অ্যাডভান্স লেভেল, এটা বিশাল, এটা মানে 5-7টা ক্লাস লাগবে এটা শেষ করতে হ্যাঁ, এটা যদি বিশাল পিভট একটা কাজ। টেবিলটা করা যায়। এখন হচ্ছে আপনারা হচ্ছে বেসিকটা আপাতত শিখতেছেন, মাত্র এক্সেল ধরছেন আজকে, মনে হয় 2 নাম্বার 3 নাম্বার ক্লাস। এই ক্লাসের হ্যাঁ, মধ্যে কিন্তু এগুলো এত ডিটেলসে এটা বুঝবেন না। শিখে না, ডিটেলস শেখা সম্ভব হবে না, হ্যাঁ। জি। এটা একটা বড় বড় মানে লাখ লাখ ডেটা থেকে এগুলা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য এগুলো ব্যবহার করা হয়, অত বড় বড় কোম্পানিতে এগুলা করা হয়, ইউজ করা হয় পিভট টেবিলটা। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এটাকে সিলেকশন করে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমাদের পরবর্তী অপশন হচ্ছে রিকমান্ডেড পিভট টেবিল। মানে এখান থেকে পিভট টেবিল থেকে আমাদের পিভট টেবিলটাকে সাজানো হয়েছে, আর এখানে আপনাকে রিকমান্ডেড করবে। আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আপনারা দেখেন এখানে চলে আসছে রো লেভেল, সাম অফ কোয়ান্টিটি। এগুলাকে আপনি যেটাকে সিলেকশন করবেন, যেমন যেটাকে যে স্টাইলে আনতে চাচ্ছেন বা যেটাকে আনতে যাচ্ছেন এখানে কিন্তু চলে আসবে। যেমন এখানে কোয়ান্টিটি আসতেছে আর এখানে অ্যামাউন্ট আসতেছে। আবার এখানে হচ্ছে নাম, জায়গার নাম, তারপর হচ্ছে কোয়ান্টিটি, আর হচ্ছে অ্যামাউন্ট, এগুলা সবগুলা মানে আসতেছে। আবার নিচে স্ক্রল করলে আপনারা আরো দেখতে পারবেন আপনি কোনটার সাথে কোনটা দেখতে যাচ্ছেন বা কিভাবে দেখতে যাচ্ছেন। আপনার এখানে কিছু স্টাইল দেওয়া আছে, যে স্টাইলটা আপনার পছন্দ হবে, মানে রিকমেন্ডেড তারা করতেছে। তো আমি এটাকে যদি সিলেকশন করে ওকে দেই, তাহলে এটার একটা, এই যে এখানে কিন্তু এটা চলে আসলো। রো লেভেলে আমরা ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি যেই মাসেটা দেখতে যাচ্ছেন ওই মাসেটা যদি ক্লিক করেন তাহলে ওই মাসেরটাই চলে আসবে। যেমন আমি এখানে যদি শুধু নভেম্বর মাসেটা দেখতে চাই, তাহলে এখানে শুধু নভেম্বর লিখব।
তাহলে এখানে দেখেন আপনার শুধু নভেম্বর মাসের যে কত টাকা সেল হয়েছে, কতগুলো বিক্রি হয়েছে, এখানে আপনার টোটালটা আসতেছে। মানে আমি বলি একটু বুঝাই আবার। আপনারা যেমন এই যে এখান থেকে যেমন আপনার ইনসার্টটাকে, এই যে পিভট টেবিলটাকে আপনার শীটের মধ্যে সাজাতে হয়েছে এইভাবে, কিন্তু আমাদের এখানে রিকমেন্ডেড মানে আপনাকে একটা রিকমেন্ডেড দিয়ে দিবে, আপনাকে স্টাইলগুলো তারা দিয়ে দিবে, শুধু আপনার যে স্টাইলটা পছন্দ হবে আপনি খুব সহজে ওই স্টাইলটা ইউজ করতে পারবেন। আচ্ছা, এবার আসি টেবিলের মধ্যে আমরা যদি কোনো টেবিলের মধ্যে স্টাইল, যেমন এই টেবিলটার মধ্যে আমার কিন্তু কোনো স্টাইল নেই, আমি শুধু অল বর্ডার দিছি। আমি স্টাইল যদি এটার মধ্যে দিতে চাই, সিলেক্ট করব, সিলেক্ট করে টেবিলে ক্লিক করব, ক্লিক করে আমরা ওকে দিব, যেটা আসছে ওইটাকে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখেন আপনার একটা ডিজাইন কিন্তু চলে আসছে। এখন আমরা ডিজাইন থেকে আমরা বিভিন্ন স্টাইল দিতে পারবো, যে কালার যেটা পছন্দ হবে ওইটা আমরা দিতে পারবো। এই কাজগুলা কিন্তু আমরা হোম থেকে, এই যে এখান থেকে করেছি, কোথায়, এই যে স্টাইল থেকে করেছি বা ফরম্যাটের টেবিল থেকে এই কাজটা করছি। তো সেম জিনিসটা আমাদের ইনসার্টের মধ্যেও আছে, আমরা ইনসার্ট থেকেও এটাকে ডিজাইন করতে পারবো। তারপর এখানে আছে পিকচার। আমি যদি কোনো পিকচার এটার সাথে অ্যাড করতে চাই বা এখানে কোনো পিকচার আনতে চাই, তাহলে পিকচারে যাব, পিকচার থেকে আমরা কোনো একটা পিকচার নিব এখান থেকে, যেমন এই পিকচারটাতে ক্লিক করে ইনসার্ট, এটা আমাদের এখানে ইনসার্ট হয়ে গেছে। এটাকে আমি একটু ছোট করে রাখতে পারবো, মানে ইচ্ছা আমরা এই পিকচার গুলো মূলত এক্সেল এর মধ্যে বেশি একটা ইনসার্ট হয় না, এগুলো আমাদের ওয়ার্ড এর মধ্যে বা পাওয়ার পয়েন্টের ভিতরে এই পিকচার টিকচারের কাজ বেশি, পিকচার শেপ, এই ফরম্যাট গুলা কিন্তু আপনাদের হোমের ভিতরে দেখানো হয়েছিল, আপনাদের কি মনে আছে? জি, ওয়ার্ডের হোমে জি ম্যাডাম দেখানো মনে হয়েছিল। আছে। আচ্ছা, এই যে আমাদের এখানে যখন আমি পিকচারটা নিলাম, নেওয়ার পর আমার ফরম্যাট অপশন আসছে, ফরম্যাট অপশনের ভিতরে এখান থেকে পিকচার স্টাইল গুলাকে চেঞ্জ করে এই কাজগুলা সবগুলা ওয়ার্ডে করানো হয়েছে। এখান থেকে আমরা স্টাইল গুলাকে জি চেঞ্জ জি করতে ম্যাডাম, পারবো। এগুলো ওয়ার্ডে করানো হয়েছে। জি যেগুলো জি। ওয়ার্ডে করানো হয়েছে এগুলো একটু স্কিপ করে গেলেও মনে হয় যে আমাদের লস হবে না। আচ্ছা, এখানে আছে অনলাইন পিকচার। অনলাইন পিকচার থেকে আমরা অনলাইন থেকে পিকচার নিতে পারবো, যেমন বিং ইমেজ সার্চ, আপনি এখানে যে ইমেজ লিখে সার্চ করবেন ওইটাই চলে আসবে। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে কার্টুন, দেখেন এই যে কার্টুনের পিকচার চলে আসছে, যেটা পছন্দ হবে ওইটাতে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে ইনসার্ট দিয়ে দিবেন, তাহলে ওইটা পেজের মধ্যে চলে আসবে। একটু সময় নিচ্ছে, এটা আসেনি, এই যে পিসি হ্যাং করছে। ম্যাডাম ওয়ার্ডে আর পাওয়ার পয়েন্টে যেগুলো দেখানো হয়েছে এগুলো একটু স্কিপ করে আপনার এক্সেল রিলেটেড গুলো একটু দেখাইলে ভালো, তাহলে আমরা অনেক কিছু দেখতে পারবো কম সময়ের মধ্যে। হ্যাঁ, আচ্ছা আমি একটু একটু দেখাই দিচ্ছি। যেমন এটা অনলাইন থেকে আমরা পিকচারটাকে আনতে পারবো, আমারটা আসে নাই। এই যে পিকচার, যেই পিকচারটাতে আমি ক্লিক করলাম ওই পিকচারটাই চলে আসছে, মানে একটা হচ্ছে জাস্ট আমি আমার পিসি থেকে নিতে পারবো, আরেকটা হচ্ছে অনলাইন থেকে নিতে পারবো। এরপর আছে শেপ, যে কোনো আমরা একটা শেপ নিতে পারবো। শেপটাকে আমরা এই হলুদ অংশগুলোকে দিয়ে বড় মানে বিভিন্ন আকার আকৃতি চেঞ্জ করতে পারবো, তারপর ফরম্যাট থেকে শেপ কালার চেঞ্জ করতে পারবো। এগুলো আপনারা মানে মাইক্রোসফট ওয়ার্ডের যে 2 নাম্বার বা 3 নাম্বার ক্লাসের মধ্যে পেয়ে যাবেন, এগুলো দেখে নিয়েন। তারপর স্মার্ট আর্ট আছে, এখান থেকে আমরা স্মার্ট আর্ট মানে কোনো একটা লিস্টকে আপনি স্মার্ট আর্টের মাধ্যমে অ্যাড করতে পারবেন। যেমন এই লেখাটাকে আমি যদি সিলেক্ট করি, টানতে চাই, দেখে আসে কিনা, সিলেক্ট করলাম, ইনসার্ট, স্মার্ট আর্ট, এখান থেকে স্টাইল গুলাকে সিলেকশন করি, ওকে, না আসেনি, আপনার নিজেদের লিখে নিতে হবে। মানে হচ্ছে কোনো একটা কি বলে, যেমন এখানে যদি আমি অ্যাক্টরস নেম লিখি, অ্যাক্টরস নেম লেখার পরে আপনার এখানে 2টা বক্স আসছে, আর বক্সের পাশাপাশি আপনাদের ছবির অপশন চলে আসছে, যেমন আপু টেক্সট। জি জি। কিছু দেখাচ্ছেন কি এখন? জি আমি তো দেখাচ্ছি ভাইয়া। আমি তো শুধু আপনার কথাগুলো শুনতে পাচ্ছি। আপনি আবার ক্লাস থেকে বের হয়ে আবার ঢুকেন।
আচ্ছা, এখানে আমরা চাইলে কোনো কিছুর নাম দিতে পারবো, আবার এখান থেকে কোনো কিছুর ছবি অ্যাড করতে পারবো ফ্রম ফাইল থেকে। সেম ভাবে আমি যদি এখানে 2টা পিকচার অ্যাড করি, আমরা পিকচারও অ্যাড করতে পারবো। আপনাদেরকে স্মার্ট আর্টও দেখানো হয়েছিল, এই জন্য আমি শর্টকাট ভাবে দেখাচ্ছি। এখানে একটা পিকচার অ্যাড হলো, আবার এখান থেকেও কোথায় গেল পিকচারটা? এখানে আমরা পিকচার অনুযায়ী আমরা এখানে নাম লিখে দিতে পারবো। আমাদের যদি আরো প্রয়োজন পড়ে বক্স, তাহলে আমরা ডিজাইন থেকে অ্যাড শেপে যত ক্লিক করব তত আমাদের অপশন বাড়তে থাকবে। যদি কালার স্টাইল করতে চাই, সিলেকশন করব ফরম্যাট থেকে, ডিজাইন থেকে, এখান থেকে 3D টাইপ করতে পারবো। তারপর যদি কালার দিতে চাই, ফরম্যাট থেকে শেপ ফিল থেকে কালারও দিতে পারবো। সিলেক্ট করে করে প্রত্যেকটা বক্স আলাদা আলাদা সিলেক্ট করে শেপ ফিল থেকে কালার। এগুলো আপনারা একটু ট্রাই করবেন, যদি সমস্যা হয় তাহলে আমাকে বলবেন, আর আর নয়তো ওয়ার্ডের যে ক্লাসটা ওটা দেখবেন। এরপর ডিলিট আমরা করার একটা জন্য ম্যাডাম স্ক্রিনশট দি। বলতেছি, একটা ডিলিট করার জন্য সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে জাস্ট যেমন আমি লাস্টেরটা আমি আমার দরকার নেই, তাহলে লাস্টেরটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস চাপবেন, তাহলে লাস্টেরটা সিলেক্ট হয়ে গেছে, এই যে ডিলিট হয়ে গেছে। আচ্ছা, তারপর এখানে স্ক্রিনশট আছে, স্ক্রিনশটটাকে আমরা দেখব। স্ক্রিনশট হচ্ছে আপনার স্ক্রিন ক্লিপিং। আপনি এখানে আপনার স্ক্রিনের নিচে যেগুলা মিনিমাইজ করা আছে, এখানে আপনার শো করতেছে আপনার কি কি মিনিমাইজ করা আছে। যেমন আমাদের এখানে আপনাদের এই যে কলের যেটা মিনিমাইজ করা, তারপর এখানে ফাইল, এই যে আমার ফাইলটা ওপেন করে ওইটাকে মিনিমাইজ করা। আপনি যদি এখান থেকে এগুলো নিতে চান, এগুলো নিতে পারবেন। আপনি চাইলে আবার যতটুকু নিতে যাচ্ছেন ওইটাও নিতে পারবেন। তা আমি যদি আমার নিজের মতো করে নিতে চাই, আমরা স্ক্রিন ক্লিপিং এ যাব। স্ক্রিন ক্লিপিং থেকে আপনার মানে যে অপশনটা মিনিমাইজ করা থাকবে, ওই অপশনটা আপনার যতটুকু নিতে যাচ্ছেন ততটুকু সিলেকশন করে দিবেন, দিয়ে পেজের মধ্যে চলে আসবে। হয়নি কেন? এই যে আমি যতটুকু স্ক্রিনশট নিছি ততটুকু কিন্তু আমার পেজের মধ্যে চলে আসছে। এটা হচ্ছে এখান থেকে স্ক্রিনশট, ওয়ার্ডের ভিতরের অপশন। বাকি আলাদা স্ক্রিনশট হচ্ছে আমরা থেকে কি বলে এটাকে, প্রিন্ট স্ক্রিনে, কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলে স্ক্রিনশট হয়ে যাবে। তারপর এটাকে কন্ট্রোল ভি দিলেও পেজের মধ্যে চলে আসবে। এই যে আমি প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলাম, ক্লিক করে আমি কন্ট্রোল ভি দিলাম, এটা কি হলো, আমার পেজের মধ্যে চলে আসলো। দেখতে পাচ্ছেন, এই যে সেম জিনিসটা কিন্তু আমার স্ক্রিনশট হয়ে গেছে। কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন, আরেকটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস, ওইটাই স্ক্রিনশট হয়। এখন যদি কন্ট্রোল ভি দেন তাহলে এটাও চলে আসবে। তার মানে আমরা 3 ভাবে স্ক্রিনশট নিতে পারবো। ইলিস্ট্রেশন অপশন শেষ, এবার আমরা অ্যাডিংসে আসি। ক্লাসের টাইম আর 7 মিনিট আছে। আচ্ছা, অ্যাডিংস এর মধ্যে আপনার যদি কোনো সফটওয়্যার বা কোনো ডকুমেন্ট আপনার প্রয়োজন পড়ে থাকে অনলাইন জাতীয়, এটা অ্যাডিংসটা যে এটা ইউজ করার জন্য কিন্তু আপনার নেটওয়ার্ক লাগবে, ইন্টারনেট থাকা লাগবে। তো আপনি অ্যাডিংস থেকে যে কোনো কিছু অ্যাড করে নিতে পারবেন। যেমন স্টোরের মধ্যে ক্লিক করলাম, আপনার এখানে কিছু ক্যাটাগরি নাম দেওয়া আছে, আপনি কোনটা চাচ্ছেন বা কি চাচ্ছেন। তা আমি অলে ক্লিক করলাম, অলে ক্লিক করলে যত কিছু ওয়েবসাইট আছে সবগুলা কিন্তু চলে আসবে। তো এখান থেকে যদি আমি উইকিপিডিয়াটা অ্যাড করতে চাই, উইকিপিডিয়াতে ক্লিক করে অ্যাড দিয়ে দিব, অ্যাড থেকে কন্টিনিউ, তাহলে আমাদের এখানে উইকিপিডিয়াটা কিন্তু চলে আসছে। দেন উইকিপিডিয়ার মধ্যে আপনি যে কোনো সম্পর্কে সার্চ দিতে পারবেন। যেমন আমি এখানে লিখলাম মাইক্রোসফট এক্সেল কি, এই যে মাইক্রোসফট অফিসের, মানে মাইক্রোসফট অফিসের ভিতরে তো এক্সেল আছে, তো যার কারণে মাইক্রোসফট অফিসের যেইগুলা মানে এগুলা নিয়ে লেখালেখি বা যে কোনো কিছু এখানে চলে আসছে। তারপর আপনি এখানে অ্যাক্টরস লিখে সার্চ করলেন, দেন এখানে কিছু লেখা চলে আসছে। আমরা যদি ইমেজে যাই, তাহলে ইমেজের ভিতরে আরো কিছু কার্টুন বা অ্যাক্টরসের ছবি এখানে চলে আসবে। মূলত এগুলা অ্যাড করে আপনি এক্সেলের ভিতর থেকে বিভিন্ন কিছু সার্চ করে দেখতে পারবেন।
আচ্ছা, স্টোরে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। মাই অ্যাডেন্স এর ভিতরে আপনি যেগুলা যেগুলো অ্যাড করেছেন ওইগুলা দেখতে পারবেন। যেমন আমি উইকিপিডিয়া নতুন করে অ্যাড করেছি ওইটা, আর বিং ম্যাপস, তারপর হচ্ছে পিপল গ্রাফ, এগুলো একটু দেখি আমি এখান থেকে। এই যে এখানে ভিজিও ডাটা আছে, এটাতে যাব। যাওয়ার পরে ট্রাস্ট অ্যাড ইন, এটার কাজ কি? এটা তো দেখা যাচ্ছে না। আচ্ছা, এটাকে তাহলে স্কিপ করি। এটা তো রিমুভই করা যাচ্ছে না। ব্যাং। আচ্ছা, বিগ ম্যাপটা দেখি ওইটার কাজ কেন হচ্ছে না আমি বলতে পারবো না। আমি একটু বিং ম্যাপসটা দেখাই। বিং ম্যাপস এর ভিতরে এই যে আপনার এখানে কিছু এরিয়ার নাম দেওয়া, আপনার এই এরিয়ার নেমগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে বিং ম্যাপসে যাবেন। যাওয়ার পরে একটা পেজ ওপেন হয়েছে, যেমন এখানে ইনসার্ট স্যাম্পল ডাটা, এটাকে আপনি ক্রস দিবেন। ক্রস দিয়ে আপনার এখানে অপশন আছে ফিল্টার, ফিল্টার থেকে আপনার এখানে সিলেক্ট ডাটা, সিলেক্ট ডাটাতে যে এই যে আপনার যতটুকু এখানে সিলেক্ট আছে, যেমন সিলেক্ট অলরেডি হয়ে গেছে, আপনি ওকে দিয়ে দিবেন। দেওয়ার পরে যে আপনার এখানে যেই জায়গার নামগুলো লিখছেন ওই নাম অনুযায়ী আপনার এখানে ম্যাপটা চলে আসবে। আপনি একটু এই যে জুম করে বা জুম আউট করে দেখতে পারবেন। সিলেক্ট ডাটা তো দিলাম। সিলেক্ট ডাটা দেওয়ার পরও তো আসতেছে না। এই যে এবার আসছে, এসে চলে যায়। বাংলাদেশ কোন সাইডে? আচ্ছা, মূলত হচ্ছে এখান থেকে আপনি যে জায়গার নামগুলো লিখছেন ওই অনুযায়ী ম্যাপটা দেখতে পারবেন। আমারটা এসেছে আবার চলে গেল। আমি আবার সিলেকশন করলাম, দেন এখান থেকে অ্যাপ্লাই, অ্যাপ্লাই দিলেও আসে না, আবার সিলেক্ট ডাটা দিলেও আসে না, ফাউল। পিপল গ্রাফ। আচ্ছা, কল কেটে যাবে এখন, আমরা নেক্সট ক্লাসে দেখবো বাকিটা।